শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? আমি আর ওয়েট করতে পারছি না। আই নিড দ্যাট গান। ইউ মাস্ট বি কিডিং ময়ূরী। ময়ূরী, এরকম একটা বোল্ড স্টেপ নেওয়ার ক্ষমতা তোমার হবে বলে মনে হয় না। তুমি আরো একবার ভেবে নাও। শাট আপ রূপ, আমি একদম মজা করছি না। দেখো, তুমি আমাকে বলেছিলে প্রয়োজনে ওই অস্ত্র তুমি আমাকে দেবে। তুমি এটাও বলেছিলে যে ইটস ভেরি ইজি টু অপারেট। এখন যখন আমার প্রয়োজন হয়েছে আমি তোমাকে বলছি, তুমি বলছো আই এম কিডিং। ময়ূরী, দেখো, তুমি উত্তেজনার বশে কথাগুলো বলছো। আমি কিন্তু অত সিরিয়াসলি তোমাকে বলিনি। আর এটা কি কোনো ছেলে খেলার জিনিস নাকি বলো তো? ছেলে খেলার জিনিস নয় নাকি এটা কোনো সিনেমা যে ঠাই ঠাই করে গুলি চালিয়ে তুমি রিভেঞ্জ নিয়ে নিলে? ডোন্ট বি ফুলিশ ময়ূরী। নিয়ে যাও ময়ূরী, রিভলভারটা নিয়ে যাও। তুমি, তোমার জন্যই তো এটা আনিয়ে রেখেছি। খুন করো মেঘকে আর নিজে চলে যাও জেলে। ব্যাস, আমার রিভেঞ্জ তুমি একা হাতেই নিয়ে নাও। বাকি থাকবে শুধু ওই গিনি। ওকে না হয় আমি দেখে নেব। মেঘ নীল ওর পাশ থেকে সরে গেলে গিনিকে সরানো আমার কাছে কোনো ব্যাপারই না। ফর দ্য লাস্ট টাইম আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে এই জিনিসটা দেবে? ময়ূরী, তুমি মাথাটা ঠান্ডা করে ভাবো। দেখো, মেঘকে কিন্তু আমিও অপছন্দ করি, কিন্তু এরকম একটা স্টেপ নেওয়ার কথা ভাবতে পারি না। তুই বুঝতে পারছো এটা হওয়ার পরে কি হতে পারে? মানে দেখো, আমি যদি এটা করতাম তাহলে আমার লাইফ কিন্তু একেবারে শেষ হয়ে যেত। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দেখো ময়ূরী, একটা বুলেট কিন্তু শুধু একজনের লাইফ কেড়ে নেবে না। এই শোনো রূপ, আমি তোমার কাছে জ্ঞান শুনবো বলে ফোন করিনি। তুমি যদি ওটা আমাকে না দিতে পারো তাহলে বলো তুমি সেটা কোথা থেকে জোগাড় করেছো। আমি নিজে অ্যারেঞ্জ করে নেব, যত টাকা লাগবে লাগুক, বাট আই নিড ইট। ও মাই গড ময়ূরী, দিস ইজ অ্যাবসলিউট ক্রেজি। তুমি গান কিনবে ভাবছো? কি হয়েছে বলো তো? তুমি এতটা ডেসপারেট কেন হয়ে উঠছো? কারণ আমি অনেক ভেবে দেখেছি রূপ, এই হারটা আমি আর মেনে নিতে পারবো না। মেঘের কাছে আমি অনেক হেরেছি রূপ। হারতে হারতে আমার কাছে আর কিছু বাকি নেই। ওকে আমি শেষ করে দেব, ওকে আমি শেষ করে দেবো। তারপর আমার যা হওয়ার হবে, আই ডোন্ট কেয়ার। যা হয় হবে? হোয়াট ডু ইউ মিন বাই যা হয় হবে? তুমি যদি ধরা পড়ে যাও, কেউ তোমাকে ক্ষমা করবে না কিন্তু ময়ূরী, এটা মনে রেখো। ধরা পড়লেও জানবো মেঘের কাছে অন্তত আমি হেরে যাইনি। কি ভাবছো রূপ? তুমি যদি তোমার গানটা আমাকে না দাও তাহলে তুমি আমাকে অন্য একটা গান অন্য কোথাও থেকে জোগাড় করে দাও। আই মিন ইট রূপ, আমি এরকম একটা লুজারের লাইফ লিড করতে পারবো না, করতে চাই না। আমার বাড়িতে আমি একটা এক্সট্রা মানুষ। বাড়িতে সবসময় সবকিছু এখনো মেঘকে ঘিরেই হচ্ছে। মেঘের গান, মেঘের বিয়ে, মেঘের ফিউচার, সব থেকে মেঘ মেঘ মেঘ। আমাকে নিয়ে কেউ বদারই নয় আমার বাড়িতে। ইভেন মাই মাদার রূপ, আমার মা, আজ অব্দি মেঘ আমার আর আমার মায়ের ভালোবাসার মধ্যে আসতে পারেনি, কিন্তু রূপ এখন এসে গেছে। এখন মাও আর আমাকে ভালোবাসে না, মাও পাত্তা দেয় না। এখন মাও আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে রাখে, কত বাজে বিহেভ করে আমার সাথে। আমাকে এই বিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ক্যান ইউ ইমাজিন? আমাকে মেঘের হবু বর কে সেটাও নিজেরা বলছে না, আমাকে ওরা জানাতেই চায় না। আমি লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি, উইল ইউ হেল্প মি? করবো, কিন্তু একটা শর্তে। পিস্তলটা কাজ হয়ে যাওয়ার পরে আমার কাছে ফেরত চাই। তুমি ওকে সরিয়ে নিয়ে যাও, সরিয়ে নিয়ে গিয়ে যা করার করো। এই গানে তো কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হবে না, কেউ বুঝতেও পারবে না। আমি তোমাদের বিয়ে বাড়ির বাইরে ওয়েট করবো, গানটা এসে আমার হাতে দিয়ে দেবে। দেখো, কোনো রিস্ক হোক আমি চাই না, এতে আমিও সেফ থাকবো, তুমিও সেফ থাকবে। আর তোমাকে হেল্প করতে গিয়ে আমিও ফেঁসে যাই, সেটা তো ডেফিনেটলি আমি চাইবো না। সো ঠিক আছে, আমি তোমার কাছে যাব। ওরা মেঘকে সাজাতে বসুক, সাজানোর পর যখন বড় আসার তাড়া হবে তখন আমি তোমার কাছে যাব। আচ্ছা ময়ূরী, তখন তুমি বেরোলে কেউ সন্দেহ করবে না? বললাম না, আমি এখন এই বাড়িতে এক্সেস, উদ্বৃত্ত। আমি এখন কোথাও যদি চলেও যাই কারোর কিচ্ছু যায় আসবে না। নো ওয়ান ইজ বদার্ড। ময়ূরী, এখন রাখছি, তোমাকে আমি পরে ফোন করবো। এন্ড রূপ, ফর দ্য লাস্ট টাইম আই এম বেগিং ফ্রম ইউ, প্লিজ আমাকে হেল্প করো। ওকে ময়ূরী, ডান। ময়ূরী, তুমি যদি ধরা পড়েও যাও আমার কিন্তু কিচ্ছু হবে না,
কারণ এই বন্দুকটা আমার নামেই নয়, কেউ কোনোদিন প্রমাণ করতেও পারবে না এটা আমার নামে ছিল। যা করার আমি করে দিয়েছি। মেঘকে শেষ করার সুপারি আমি দিয়ে দিয়েছি। না চাইলেও তো মানুষকে তার আত্মসমীক্ষার সামনে পড়তেই হয় রে ছোট। আর সেটা যখন মনের ভেতরে তোলপাড় করে তখন আর সেটাকে ঠেকানো যায় না। বিবেকের চেয়ে বড় বিচারক আর কে আছে বল? আজ নীলের মুখটা দেখে আমার মনে হচ্ছিল আমি কত বড় রকমের অপরাধী। আমার ছেলেটা কি ভীষণ আনফরচুনেট। ওর মা ওর জীবন নষ্ট করেছে, ওর মা ওর জীবনে অশান্তি এনেছে, ওর মধ্যে যে সমস্ত অন্ধকার দিকগুলো বেরিয়ে এসেছিল কে জানে সেগুলো হয়তো ওর মার কাছ থেকেই পাওয়া। ওর সমস্ত দুর্ভাগ্যের জন্য দায়ী আমি বলছি তোকে, ওর মা, আমি। না না, একদম না, এটা আমি একেবারে মানি না দিদিভাই। সবকিছুর জন্য তুমি একা দায়ী নও। একটা পরিবারের মধ্যে কিন্তু সকলের আলাদা আলাদা দায়িত্ব থাকে। তুমি ভেবে বলো তো, আমরা সকলে কি সেই দায়িত্ব পালন করেছি? আমি করেছি? করিনি তো। আমি যখন বুঝেছি যে মেঘের প্রতি তুমি অন্যায় করছো, আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি যে দিদি ভাই তুমি যেটা করছো সেটা মেঘের প্রতি অন্যায় করা হচ্ছে? বলিনি তো। তোমার তালে তাল মিলিয়েছি, সেটা ভুল করিনি আমি। দিদি ভাই, একজন ভুল করলে পরিবারের অন্য সদস্য সেই ভুলটা থেকে তাকে টেনে বার করবে, সেটাকেই তো পরিবার বলে। তাহলে পরিবারের মেম্বারের দায়িত্ব তো আমিও পালন করতে পারিনি দিদি ভাই। সে তো তোরা কোনোদিনই আমার উপর কোনো কথা বলিসনি, তাই। দিদি ভাই, তোমার মুখের ওপর কোনোদিন কথা বলিনি কোনো কালে, কিন্তু সেটা তো কোনো এক্সকিউজ হতে পারে না তোমার ভুলটা বাড়তে দেওয়াতে। আর তাছাড়া আমরা সকলেই ময়ূরীকে নিয়ে হিপনোটাইজড হয়েছিলাম। এমন একটা আচ্ছা, কে ময়ূরী? আমরা সেদিন ওকে আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্স কেন দিলাম বলতো? না দিদি ভাই, সেদিন শুধু তোমার ইগো নয় জানো তো, তোমার গিল্টও কাজ করেছে। সেদিন বিয়ের আসরে নীল যেটা ময়ূরীর সঙ্গে করেছে সেটা তো সত্যিই অন্যায়। হয়তো সেটা ভেবেই তুমি ময়ূরীর প্রতি এত। তোরা আমাকে বড্ড বেশি ভালোবাসিস তো, তাই জন্য আমার ভুলটা দেখতে চাস না, তাই জন্য এই কথাগুলো বলছিস। দিদি ভাই, এইবার কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ দেখো, তুমি যদি পুরনো কথা আঁকড়ে ধরে নিজেকে সর্বক্ষণ দোষী সাব্যস্ত করতে থাকো তাহলে কিন্তু ঠিক হবে না, বলে দিলাম। ময়ূরীকে ফেলে ওদের অতীতের ভুলকে পেছনে রেখে আমাদের নিজেদের ভুলকে পেছনে রেখে আমাদের জীবনে আগে এগোতে হবে তো। আমার কেমন একটা ভয় হচ্ছে জানিস, ওই ময়ূরীকে নিয়ে, রূপকে নিয়ে। ময়ূরী কি মেঘকে সুখী হতে দেবে? ওই বাড়িতে গিয়ে যখন নীল পৌঁছবে তখন তো ময়ূরী ওকে দেখবে, সেই সিচুয়েশনটা ওনারা কি করে সামলাবেন? আর ওকে দেখে যদি নীল সবটা বুঝে যায় আর ও যদি তখন বেঁকে বসে, ওদিকে তো রূপও রিভেঞ্জ নেওয়ার জন্য মুখিয়েই রয়েছে। দুজনে মিলে যদি কোনো প্ল্যান বানিয়ে, ভগবান। না, মেঘের মা তো বলেছেন উনি সবটা দেখবেন, সেইভাবেই সবকিছু ব্যবস্থা করবেন যাতে কোনো বিপত্তি না হয়। আচ্ছা ধর সেটা যদি না হয়, ময়ূরী যদি পরেই দেখে নীলকে আর তখন যদি এটা ভয়ানক কিছু করে বসে? কি আর করবে বলো তো, গলা টিপে ধরতে তো পারবে না। তাছাড়া ও জানে যে খুব একটা স্বস্তির জায়গাতেও নেই, তাই বেশি বাড়াবাড়ি ও করতে পারবে না। ময়ূরী, কি হয়েছে? আমি বোনের ডায়মন্ড সেটটা ওই বাড়িতে ফেলে এসেছি। তো তাতে কি হয়েছে? ডায়মন্ড সেট না থাকলে মেঘের বিয়ে হবে না? নাকি মেঘের শ্বশুরবাড়ির এরকম কোনো ডায়মন্ড সেটের ডিমান্ড আছে যে মেঘের গায়ে ডায়মন্ড সেটটা না দেখলে ওরা বিয়ে হতে দেবে না? আচ্ছা, নেগেটিভ ভাবাটা কি তোর অভ্যেসে দাঁড়িয়েছে নাকি বলতো? আমি ওটা শখ করে মেঘের জন্য করিয়েছি, আমি ওকে আশীর্বাদ করব বলে। ও বাড়িতে গিয়ে যা নিয়ে আয় তুই। আমি আনতে যাব? হ্যাঁ। কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ এরকম দায়িত্ব দিচ্ছ আমাকে। তুমি কবে থেকে আবার আমাকে এরকম ট্রাস্ট করতে শুরু করলে? তোমাকে সবাই ট্রাস্ট করে ময়ূরী,
তুমি বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারোনি সেটা আলাদা ব্যাপার। যাক, এসব নিয়ে তুমি আজকে আলোচনা করো না। আমি তোমাকে বাড়ির চাবি দিচ্ছি, আলমারির চাবি দিচ্ছি, ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি ও বাড়িতে গিয়ে ওটা নিয়ে এসো, খাটটা নিয়ে এসো। লক্ষ্মী সোনা মা আমার, এসব কাজ কাকে বলি বলতো? বাইরের লোককে তো আর বলা যায় না, না? আর আমি তো যেতে পারবো না, এত কাজ বাকি। বাবা সারাদিন উপোস করে আছে, আমি চাই না লোকটা ছুটোছুটি করুক। ওয়ান্ডারফুল। এটা তো দেখছি মেঘ না চাইতেই জল। মেঘের ডায়মন্ড সেট নিতে ভালো মানুষের মতো বেরিয়ে যায়, ফেরার সময় রূপের সঙ্গে দেখা করে। ওকে, আমি যাচ্ছি। যাবি? হ্যাঁ, আমি ছাড়া তো আর কেউ যাওয়ার দেখছিও না। আমি না গেলে তোমার হীরের টুকরো মেয়ে হীরের সেট পরে বিয়ে করবে কি করে? বাঁচালি মা আমার। এটা হলো বাড়ির চাবি, আর এটা। আচ্ছা, আমি জানি মা, আর ড্রাইভারের দরকার নেই, আমি নিজে ড্রাইভ করে চলে যাবো। একা যাবি? ভিড়ের রাস্তা একা ড্রাইভ করবি? কি মুশকিল, কলকাতায় ভিড়ের রাস্তায় তো সবাইকেই ড্রাইভ করতে হয়। আমি পারবো, আমি যাচ্ছি। একটু তাড়াতাড়ি চলে আসিস মা, বর আসার আগে। হ্যাঁ মা, তুমি টেনশন করো না, তোমার ছোট মেয়ে হীরের সেট পরেই বিয়েতে বসবে। আসি মা। মিথ্যে বলে মেয়েটাকে সরিয়ে দিলাম, যাতে বর আসার সময় ও এখানে না থাকে। ও যদি নীলকে এখানে দেখতো খুব অশান্তি করতো। নীলও জানতে পারতো, মেয়েকেও জানতে পারতো। আর তো কোনো উপায় নেই বলো, আমি কি করতাম? মা হয়ে মেয়ের সাথে কত ছলচাতুরি করছি। এটাই ভালো হলো জানো তো, ও যখন আসবে তখন তো নীল বিয়েতে বসে পড়বে, ওর আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। দেখো, সুষ্ঠুভাবে যাতে বিয়েটা হয়ে যায় সেটা আমাদের দেখা দরকার। তো এটাই ভালো হলো। তুমি আর দেরি করো না। জিষ্ণু ফোন করেছিল, রাত বেরোবার জন্য তোর জোর করছে। বিয়েটা তো তাড়াতাড়ি। কেন এমন হলো অনিন্দ? কেন হলো বলো তো? আমার তো ময়ূরীর জন্য মায়া হচ্ছে অনিন্দ, কষ্ট হচ্ছে আমার ওর জন্য। আমি মা হয়ে ওর সাথে মিথ্যাচার করছি, ছল চাতুরি করছি। কেন হলো এরকম? চেষ্টা তুমিও করেছো, চেষ্টা আমিও করেছি, কিন্তু শুধু চেষ্টা করলেই তো হলো না। যার জন্য চেষ্টা করা তাকে নিজেকে তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা আমরা করতে পারি, কিন্তু সেটা সফল হবে কি হবে না সেটা তো সবসময় আমাদের হাতে থাকে না। চোখের জল ফেলো না আজকের দিনটা। এই তোমাদের হলো? আর কতক্ষণ লাগবে? ওরে দাঁড়া রে দাঁড়া, আরে এই জায়গাটা তো উঠেছিল, এই এতক্ষণে ঠিক করে দিলাম। আচ্ছা নীল, তুই কিন্তু মনে রাখিস কথা করে নাচতে যাচ্ছিস না, যাচ্ছিস বিয়ে করতে, সুন্দর করে সেজে গুজে যাস। কি রে লাল, তোর হলো? আরে দাদা ভাইকে ধুতি পরে যা লাগে না, পুরো বাঙালি জমিদার একটা। বাঙালি জমিদার একদম, সেই জন্যই তো একবার বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, ধুতি পরের অকেশন তো আর পাওয়া যায় না। ধুতি পরের অকেশনের জন্য আরো বেশ কয়েকবার বিয়ে করলে হয় না? কি চাপ বাবা, তো শুধু চেহারাই নয়, মেজাজেও জমিদার। শোন, এসব বাজে বাজে কথা একদম বলবি না কিন্তু। দেখ নীল, তুই ছোটবেলা থেকে একবার আমার হাতে মার খাসি মানে কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে কোনোদিন খাবি না। হ্যাঁ, বুঝতে পারছিস? মাথা মাথা গরম হয়ে যাবে, দুম করে মেরে দেবো। এমনিতেই মাঝে কয়েকদিন ক্যারাটে শিখেছিলাম। আমি ভুলটা কোথায় বললাম? কত তাড়াতাড়ি আর একটা বিয়ে করতে চলেছে বলো তো। মনে হচ্ছে এই তো সেদিন সেজে গুজে বেরোলাম। লাল দেখ, আমি 3 নম্বর স্কোর করে ফেলার আগে তুই অন্তত একটা স্কোর কর, তাহলে খারাপ লাগে দেখতে, তাই না? কি আমি বিয়ে? মাথা খারাপ? তার মানে বলছিস মাথা খারাপ হলেই কেউ বিয়ে করে, তাই তো? যা বাবা, আমি সেটা কখন বললাম? এই তো এক্ষুনি বললি। তার মানে আমার তো ডবল মাথা খারাপ। এভাবে বারবার বর সেজে
টোপর মাথায় বিয়ে করতে যাচ্ছি, বেশ একটা 19th সেঞ্চুরির ব্যাপার আছে। কুলিন বামুন, বিয়ের পর বিয়ে, বিয়ের পর বিয়ে। কাকুমণি, শুনেছিলাম তোমাদের ঠাকুরদা নাকি 12টা বিয়ে করেছে। আমি তার যোগ্য বংশধর হবো, বলো? ওফ, দাদাভাইয়ের মাথাটা না পুরোপুরি গেছে। আমি কোথায় মনের দুঃখে আছি যে আমার কবে বিয়ে হবে, কে আমাকে বিয়ে করবে এইসব ভেবে, আর উনি 10 নম্বর বিয়ে, 5 নম্বর বিয়ে এইসব টেনে আনছেন। দাদাভাই, তোর কি আমার প্রতি একটু সমবেদনা জাগে না? কোনো সমবেদনা নেই। এবার না তোরা দুজনে আমার হাতে মার খাবে, কিন্তু এই বলে দিচ্ছি। তুমি দাদাভাইয়ের উপর রিহার্সালটা করো, ততক্ষণ আমি ক্যামেরাটা বের করে আনি। এই শোন, এলাল রেডি তো? ওর বাড়িতে নিতে চলে এসেছে। আরে হ্যাঁ, বোর রেডি, বরের ওরে ভাই তো আরো বেশি বেশি করে রেডি। আমিও রেডি। এই নীল, চল। হ্যাঁ, চল। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও, আমি জিষ্ণুর সঙ্গে একটু কথা বলে আসছি। কথা? এখন কথা বলিস? ওদিকে বৌদিরা বা কি সব বরণ ঠন করা বাকি আছে। ঠিক আছে, যাও, নিচে যাও, আসছে। আচ্ছা, দেরি করিস না, জিষ্ণু নিয়ে এসো। এই চল, আমাদের কেমন জমাজমি লাগছে বল। তুমি এখানে কি করছো বলো তো? তোমার তো মেঘের বাড়িতে থাকার কথা। সেরেছে, এখন কি বলি? আমি তো বর নিতে এসেছি। নীল এখনো যা ক্ষেপে আছে, এখন কিছু বললে বিশ্বাস তো করবেই না, উল্টে আমাকেই না পিটিয়ে দেয়। হ্যাঁ মানে আমি এখন ওদিকেই যাচ্ছি। গিনি এখানে একবার আসতে বলেছে, তাই একবার ঘুরে গেলাম। জিষ্ণু প্লিজ, আমি জানি গিনি কিছু বলে তোমাকে সেটা রাখতে হবে, কিন্তু বন্ধুত্ব তো কিছু ম্যাটার করে। মেঘ তো তোমার উপরে ইমোশনালি ডিপেন্ড করে। তোমার নিজেরই তো এটা গিনিকে বোঝানো উচিত যে তোমার এই মুহূর্তে মেঘের সঙ্গে থাকার কথা। হ্যাঁ ঠিকই তো, আমি তো এতক্ষণ মেঘের সঙ্গেই ছিলাম। ও একটু রেডিওতে বসলো, তাই এদিকে এলাম। আবার চলে যাচ্ছি, আমি চলে যাব। জিষ্ণু প্লিজ টেক কেয়ার অফ হার। জিষ্ণু, একটা কথা, যদিও আমার কথাটা তোমাকে জিজ্ঞেস করা উচিত কিনা জানি না, তাও বলছি। বলো না। বলছি, মেঘ আজকে কি রঙের বেনারসি পড়েছে? এবার আমি হেসে ফেলবই। তাড়াতাড়ি নীলের সামনে থেকে পালাতে হবে। লাল। আসি, হ্যাঁ। ম্যাডাম, আপনি একবার আয়নাতে দেখে নিন, তারপর ওড়নাটা দেব। না, প্রয়োজন নেই, ঠিক আছে। তা বললে হয় নাকি? একবার দেখে নিন না আপনার পছন্দ হলো কিনা। প্লিজ ম্যাডাম, আপনি যদি দেখে কিছু না বলেন তাহলে আমার এতক্ষণে পরিশ্রমটা ব্যর্থ হবে। বলুন। ঠিকই তো মেঘ, উনি কত যত্ন করে সময় নিয়ে তোমায় সাজালেন। একবার দেখোই না, কি সুন্দর লাগছে তোমায়। Beautiful. মেঘ, ও মেঘ, বাহ, ভারী চমৎকার লাগছে তো আমার মেয়েটাকে। হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে। আমারই না নজর লেগে যায়। কি যে বলো পিসিমণি, মায়ের নজর লাগে নাকি মেয়ের? তবে হ্যাঁ, আজ যদি মুখে একটু হাসি থাকতো, পাত্রপক্ষ চোখ ফেরাতে পারতো না। ঠিকই তো বলেছে মেঘ, একটু হাস না, হাসলে তোকে কি মিষ্টি দেখায় বলতো? আমাদেরও তো মনটা শান্তি পায় নাকি? হাস। হাসবো মা, নিশ্চয়ই হাসবো। আমাকে তো বিয়ের আসরে হাসতেই হবে। একেবারে প্রাণের সব শখ মিটিয়ে এবারে সাজটা হয়েছে। দেখো, আগের বার তো সাজার সুযোগ পাইনি, কি মজা তাই না? আগের বার যা যা হয়নি এবার সবটা পূরণ হয়ে গেল। দেখেছো পিসিমণি, আবার এক কথা বলছে। কেন বলছিস? বারবার এক কথা কেন বলছিস মা? হ্যাঁ, এভাবে ভাবিস না কেমন? একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, আর সেদিন বুঝবি মা বাপি যা করেছে তোর ভালোর জন্যই করেছে।
একদিন ঠিক বুঝবে। দিদিভাই কোথায় গো? একবারও এলো না, এখন আমার উপর রেগে আছে। না, ওকে আমি একটা কাজে পাঠিয়েছি, চলে আসবে। শোনো না, বলছি ফিনিশিং টাচ কি দিতে হবে তুমি দিয়ে দাও, ওকে তো আবার ওড়নাটা পরাতে হবে। দিদিভাই, হ্যাঁ একবার দেখো না সবকিছু ঠিক আছে কিনা। এই আমি এসব অত বুঝি না। ঠিক আছে বাবা, ওই তো মা এসছে। মা একটু দেখে দাও না সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা বড় বৌমা, তুমি তো আমাকে ভালো করেই জানো এসব নিয়ম আচার বিচার আমি খুব একটা খুঁতখুঁতে নই। আচ্ছা আচ্ছা বেশ, তুমি বসো, আগে বসো এখানে। না সে তো বসবো, বসো এখানে। কিন্তু যাকে তুমি বরণ করবে সেই মক্কেলটিকে দেখছি না কেন? সেই মক্কেল ভাস্কর আর লাল গিয়ে তাকে অনেকক্ষণ আগে ধুতি পরিয়ে এসছে, কিন্তু বাকিটুকু শেষ হতে তার আর হচ্ছে না শেষ, এত সময় লাগছে। এই কাণ্ডটা কি বলতো? নীল করছেটা কি? বেরোনোর সময় হয়ে গেল তো, এখনো তারই দেখানি। শোনো জেঠুমনি জেঠিমনি দুজনে একদম টেনশন করো না। ছোটদা ভাই আর বাপি তো গেছিল, ওকে রেডি করে দিয়ে এসছে। আর ছোটদা ভাই এখনো ওখানেই তো গেছে, বাপি তো ওখান থেকে এলো, তাই না? হ্যাঁ আমি এলাম তো আমি ওর ঘর থেকে এলাম। এখন তো এই লাস্ট পয়েন্ট একটু আয়নায় দেখছে আর কি। এই ওটা কেন? ওটা দিয়ে কি হবে? আমি কিছু জানি না বাপু, আমাকে যা হুকুম করেছে তাই করছি। ওমা, ওটা দিয়ে কি হবে মানে? তুমি কি বিয়ে বাড়িতে হেঁটে হেঁটে করবে নাকি? মোটেও না, আমি তো নেচে নেচে ঘুরবো। মা, এমনিতেই তুমি আর তোমার নাতি মিলে আমাদের সবাইকে যা তুর্কি নাচো নাচাচ্ছ। চুপ! আমি যা করছি ভালোর জন্য করছি, মঙ্গলের জন্য করছি। সাবধান, হুঁশিয়ার! আমাদের দাদা ভাই শ্রীমান শ্রীযুক্ত শ্রী সৌরনীল গাঙ্গুলি অবশেষে তার গুহা থেকে বেরিয়েছেন এবং তিনি নিচে নেমে আসছেন। আসুন। তার বরণ ডালাটা আমি